এরকম ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হলে ক্লাসগুলো লাভজনক হয়, বুঝলি তো? তাহলে আজকে ডেট হচ্ছে 10 তারিখ, 10/2/2024। বল, কোনটা বল, ডাউট বলো। 35। কোনটা? এটা কি মেডিকেল এন্ট্রান্স গ্যালারি তো? হুম, মেডিকেল এন্ট্রান্স গ্যালারি। প্রবলেম হচ্ছে 32, আর তোমার পেজ হচ্ছে 42 মনে হয়। যাই হোক, আমাদের শুরু। 32, 32 বললি তো? অ্যান ইনক্লাইন প্লেন অফ লেংথ, এটা তো? অ্যান ইনক্লাইন প্লেন অফ লেংথ 5.6 মিটার making an angle 30 degree 45 degree with the horizontal is placed in an uniform electric field atto. A particle of mass m and charge atto is allowed to slide down from rest, from maximum height to the slope. If coefficient of friction is this, then time taken by the particle to reach at the bottom কত? এবার দেখো, এটা আমি করতেই পারি, কিন্তু আমার একটাই জিনিস বুঝতে পারছি না, ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে। ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে, তাই না? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে? ইনক্লাইন প্লেনটা বলেছে। ইনক্লাইন প্লেন যেটা, ধর, ইনক্লাইন প্লেন মানে কি, এখানে কোনো উঁচু জায়গা আছে? হুম, এই উঁচু জায়গা সেরকম ধরে আমরা অঙ্ক করে দিতে পারি। একটা ধরে অঙ্কটা করব, যাতে করে অঙ্কটা কিরকম করে করতে হয়। এইটা ধরো ইনক্লাইন প্লেনটা, এটা হচ্ছে ইনক্লাইন, কিন্তু অঙ্কটা হচ্ছে ইনকমপ্লিট। ওকে, এখান থেকে এটা হচ্ছে ধরে নে অ্যাঙ্গেলটা আমরা এখানে বলে দিয়েছে 45 ডিগ্রি। হুম, এবার বলার পর বলেছে যে ইলেকট্রিক ফিল্ড আছে, বা এটার লেংথ বলে দিয়েছে, এটার লেংথ বলে দিয়েছে 5.6 মিটার। এটা সমান বলা আছে 5.6 মিটার। আর একটা মাস আছে, এখান থেকে শুরু করেছে একদম উঁচু থেকে। এ এর মাস হচ্ছে, এই যে পার্টিকেলটা, এর মাস হচ্ছে এম সমান, কিছু দেয়নি না, দিয়েছে 1 কেজি। আচ্ছা, এম সমান 1 কেজি, আর এর কিউ দিয়েছে 10⁻⁻² কুলাম। তা আমি ধরে নিচ্ছি, ধর, মানে এইদিকে ইলেকট্রিক ফিল্ড, সাপোজ ধরে নিলাম, হ্যাঁ, শুনছিস? তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয়, তাহলে তার উপর ইলেকট্রিক ফোর্সটাও এদিকে হবে, কিউই হবে। আর কি থাকবে ফোর্স? একজন ইনক্লাইন প্লেনে যদি থাকে, ন্যাচারালি তার মাসের জন্য একটা ফোর্স হয়, সেটা কি হয়? এই বরাবর, এই বরাবর এম এমজি সাইন থিটা হয়, তাই তো? এবার এইটা আগে আগে পর্যন্ত ছিল, কিন্তু এখন একটা কিউইটা অ্যাড হয়েছে, তাহলে নিচের দিক বরাবর এখন অ্যাড কি হয়েছে এমজি সাইন থিটার সাথে, আর একটা যোগ হয়েছে কিউ ইন্টু ই। তাহলে এই টোটাল ফোর্সটা হচ্ছে অ্যালং দ্য ডাইরেকশন, যদি আমি ধরে নিই ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর ইলেকট্রিক ফিল্ডটা আছে, যেটা প্রশ্নে বলা নেই। যদি বলে দিত ভালো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নেট ডাউনওয়ার্ড ফোর্স, ডাউনওয়ার্ড ফোর্স। এখান থেকে আমরা পাবো এফ সমান হচ্ছে কিউই প্লাস এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। আর তাহলে অ্যাক্সিলারেশন কত হবে, এ সমান কত হবে, এফ বাই এম। তাহলে কিউই বাই এম প্লাস জি সাইন থিটা, এম কেটে গেল। তাহলে এবার দেখো এখানে ভ্যালুগুলো বসাই। কিউ মানে হচ্ছে 10⁻², ই মানে হচ্ছে কত বলেছে, ই সমান ইলেকট্রিক ফিল্ড 1000 না কত একটা বলেছে, 100 ভোল্ট পার মিটার, তাহলে 100 বসালাম। মাস হচ্ছে 1, প্লাস জি হচ্ছে 10, সাইন 45 ডিগ্রি মানে 1/√2। তাহলে 1/√2 মানে 1.4, 1.4 উপরে গেলে 0.7 হয়, 0.7 এর সাথে 10 গুণ করলে এটা হবে শুধু 7। তাহলে 7, আর এটা কেটে গেলে 1, তাহলে 7 আর 1 হলো 8।
তাহলে এ সমান হলো 8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা বুঝতে পারলি কি করলাম? 1/√2, 1/√2 মানে হচ্ছে 1/1.4, 14×7 = 98, এটা 0.707 হয়। 0.7 ধরলাম, তাহলে 7 ইন্টু 10, 0.7 ইন্টু 10 মানে হচ্ছে 7, আর এখানে 1 হলো 8, তাহলে 8 হয়ে গেল। তাহলে এবার এত ডিস্টেন্স আসতে কত টাইম লাগবে? তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু ইউটি, ইউ তো জিরো, এটা জিরো হয়ে যাবে, প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে টি সমান এখান থেকে আমরা পাচ্ছি 2s/a তার স্কোয়ার রুট। 2 ইন্টু এস মানে হচ্ছে 2 ইন্টু 5.6 বাই 8, তাহলে 8 7 56, তাহলে 0.7। এটা করে তোর √of 1.4, 1.44 হলে 12 হয়, তাহলে 1.2 সেকেন্ড। দেখ তো কত দিয়েছে, আছে কিছু? তো যাই হোক, মানে আমরা এইটা ধরেছি। এবার উল্টো দিকে ধরলে কত হতো? উল্টো দিকে ধরলে তো উল্টো দিকে ধরলে একটু কমে যেত। যদি আমরা ইলেকট্রিক ফিল্ডটা এবার ধর সেকেন্ড সেকেন্ড আমরা যদি ধরি, ইলেকট্রিক ফিল্ডটা ধর উপর দিকে আছে, এই দিকে ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে তখন তখন কি হতো? এটা যদি থিটা হতো, তখন এন এরটা কত হতো? এন এরটা হতো জি সাইন থিটা মাইনাস কিউই বাই এম, এরকম হতো। তাহলে জি সাইন থিটা মানে আমরা দেখলাম 7 হলো, আর কিউই বাই এম করলে আসছে তো 1, তাহলে এটা করলে আসছে 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। সেক্ষেত্রে টাইম কত লাগতো? সেক্ষেত্রে টাইম সমান লাগতো, এক্ষেত্রে টি সমান লাগতো √2 × 5.6/6, তাহলে এটা আহ, কিছু একটা আসতো, 184, আহ √2, হ্যাঁ, √2, হ্যাঁ, মানে কাছাকাছি কেটে দিলে √2 আসবে, √2 থেকে একটু বেশি আসবে, তাহলে 1.4 এর চেয়ে গ্রেটার দ্যান কিছু একটা আসবে। তো যে কোনো একটা অ্যান্সার আমাদের যেহেতু বলা নেই, তার মানে আমরা সেই জন্য এটাকে ক্লিয়ারলি করতে পারছি না, বাট অঙ্কটা ভালো। কোশ্চেনটা পরীক্ষায় বলে দিলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা বলে দেবে। হুম, কি করা আছে? হুম, সেটাও করে দিই ধর, থার্ড। আমরা তো সেটাই তো চাইছিলাম ওদের কাছে, যে ওরা বলুক স্পষ্ট করে যে কি ওদের দাবি। এইদিকে হচ্ছে জি সাইন থিটা, এবার এই বরাবর দিয়েছে কিউই, তাহলে যদি কিউই দেয়, তাহলে তার একটা কম্পোনেন্ট এদিকে যাবে, তাহলে এটা 45 ডিগ্রি এলো, এটা 45 ডিগ্রি হবে, তার মানে কিউই সাইন থিটা কস থিটা হবে। তাহলে এ নেট সমান তখন কত হবে? জি সাইন থিটা মাইনাস কিউই ইন্টু কস থিটা। তাহলে জি মানে 10, সাইন থিটা 1/√2। হ্যাঁ, কেন বলতো? হ্যাঁ, কেন রে? ও, রাখি পূজা মানে রাখি যা, ও রাখি যা জয়েন করেছিল, তা করলে করতে পারে, করুক। ও, আমি সে অ্যাকচুয়ালি কি বলতো, এই এক লিঙ্ক আমাদের চলেই যাচ্ছে আমার, বুঝলি তো? ভালো করে যদি দেখিস, হুম, গতদিন থেকে একই লিঙ্ক অ্যাক্টিভেট আছে। তো কিউই মানে 1 × 1/√2, তাহলে 9/√2, এটা হলো এ। তাহলে এবার এটা লিখছি 9/1.4। হুম, তাহলে টি সমান হচ্ছে √2 × 5.6/9, উপরে 1.4। এ কি আসবে ভগবান জানে। 14×5 = 14, 14×6 = 84, 14×5 = 70, কত আসছে? 56কে 1.4 দিয়ে 14 দিয়ে গুণ করলে কত হয়? 14×6 = 84, 4 হাত থাকলো 8, 14×5 = 70, আর 8 8 হাত তো
14 5 17 78 এরকম কিছু একটা আসছে পয়েন্টটা তো 7.84 আসছে এটা। ও মাই গড, মিউ আছে তো। তাহলে মিউ থাকলে এদিকে মিউ, ওটা আমি ভুলে গেছিলাম, মিউজি কস থিটা আর একটা থাকবে বিয়োগ হবে। মিউজি কস থিটা ফ্রিকশন লেস ধরে নিয়েছিলাম, তাহলে আরো কমবে এটা, এটা আরো কমবে। তাহলে এটা করে নিস ক্যালকুলেট। ওকে, তাহলে এখানে অ্যাড ফ্রিকশন অ্যান্ড রিডু, অ্যাড ফ্রিকশন অ্যান্ড রিডু, আবার করো প্রবলেমটা। ওকে, তারপর বলেন কোনটা আছে। আচ্ছা, কোথায় গেল? 38, আবার উড়ে চলে গেছে এটা। 38, 38, 38, মেডিকেল অ্যান্ড, আচ্ছা দাঁড়াও, 38, 38 কি আছে বলেছে, অ্যান ইলেকট্রিক ডাইপোল প্লেসড ইন এ নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এটা কিন্তু তোমাদের নোটে আছে, দেখো নোট বার করো। অ্যান ইলেকট্রিক ডাইপোল, নোট কি কাছে আছে? প্লেসড ইন অ্যান ইন ইন এ নন ইউনিফর্ম ফিল্ড। নন ইউনিফর্ম মানে কি? দুই দিকে ইলেকট্রিক ফিল্ড আলাদা। তার মানে কি, এরকম একটা মাইনাস কিউ, এদিকে একটা প্লাস কিউ থাকবে, ইলেকট্রিক ফিল্ড সুষম নয়। তাহলে এইদিকে ধর কিউ ই ওয়ান হলো ফোর্স, এইদিকে হলো হয়তো কিউ ই টু। তাহলে এই যে টোটাল সংস্থাটা আছে, এই টোটাল সংস্থার উপর প্রযুক্ত বল কত, নেট ফোর্স কত? যদি আমি ধরি ই টুটা বড়, তাহলে কিউ ই টু মাইনাস কিউ ই ওয়ান, তার মানে হচ্ছে কিউ ইন্টু ই টু মাইনাস ই ওয়ান। তাহলে এটা তো জিরো হলো না, নট ইকুয়াল টু জিরো হলো, হ্যাঁ কি না? আবার দেখো, ফোর্সের ম্যাগনিটিউড উল্টো পাল্টা হোক, কিন্তু এইদিকে এ ঘোরাচ্ছে, এ এইদিকে ঘোরাচ্ছে, তাহলে ঘুরবে, তাহলে একটা নেট টর্ক থাকবে। তার মানে এক্ষেত্রে রেজাল্টটা কি হবে? রেজাল্ট হচ্ছে এটা অ্যাক্সিলারেটেড যদি ফ্রি হয়, এটা যদি ফ্রি যদি হয়, ফ্রি ডাইপোল যদি হয়, যদি কেউ আটকে না রাখে, তাহলে তার ক্ষেত্রে এটা অ্যাক্সিলারেটও হবে, লিনিয়ার অ্যাক্সিলারেশন হবে, প্লাস রোটেশন হবে। মানে এটা ট্রান্সলেশন, এটা অ্যাক্সিলারেট করে ট্রান্সলেশনও হবে, প্লাস রোটেশন হবে। কি অপশন আছে বলো, কোনটা হবে এবার বলো? অ্যান ইলেকট্রিক পোল বোথ টর্ক অ্যান্ড নেট ফোর্স, তাহলে অপশন এ হবে। কি দেওয়া আছে? ঠিক আছে, আর কোনটা বলো? আর কি হয়ে গেছে সব? আচ্ছা, 39 করে প্রথমে, তাহলে এক এক করে এগোই। 39, হোয়াট ইজ দ্য নেচার অফ গসিয়ান সারফেস ইনভলভড ইন গস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক, স্কেলার, ইলেকট্রিক্যাল, ম্যাগনেটিক, ভেক্টর? What is the nature of the Gaussian surface involved Gauss law of electrostatics? দেখ তো ভেক্টর দিয়েছি কিনা অ্যান্সার, কারণ ই ডট ডিএস করি না আমরা। নেচার, আচ্ছা, নেচার অফ দ্য গসিয়ান সারফেস যেটা আছে, সেই সারফেসটাকে আমরা এখানে কিন্তু ইন ইন গাউস ল,
গাউস ল যেটা আছে, এই গাউস লতে এর নেচারটাকে কিন্তু আমরা ভেক্টর ধরি। অবশ্যই ভেক্টর ধরবো। কারণ হচ্ছে যে আমরা সারফেস যেটা নিই, সেই সারফেসের কিন্তু একটা ডাইরেকশন আমরা সবসময় ধরি। ডিএস ভেক্টর ধরি, ধরি না? বা এটাকে লিখি ডিএস ইন্টু এন ক্যাপ ধরি। সেটাতে ই ডট ডিএস হয়। তা যদি সারফেসটা এটা ক্লোজ ইন্টিগ্রাল হয়, তাহলে এই যে সারফেসটা, এটা যদি ভেক্টর না হতো ডট প্রোডাক্ট করা যেত না, কারণ ইট ইজ ভেক্টর। ক্লিয়ার? তারপর বলছে 40, 40, 40 কি বলেছে? Two pith balls carrying equal charges are suspended from a common point by string of equal length. আচ্ছা, the equilibrium separation is R. Now, the string is rigidly clamped at half at its height. মানে ওই যে চিমটেগুলো হয় আমাদের যে জামা কাপড় শুকোতে দেয় ওরকম হয় না, ক্ল্যাম্প থাকে না, ওই ক্ল্যাম্পটা মধ্যেখানে চিপে দিয়েছে। এটা একটা আছে, এটা একটা আছে। এদের মধ্যে সেপারেশন বলছে আর। এগুলো কিন্তু তার, ঠিক আছে? এগুলো হচ্ছে মানে থ্রেড, কিছু একটা থ্রেড আছে। এবার কি করেছে, এদের মধ্যে ক্ল্যাম্প করে দিয়েছে। মধ্যে ক্ল্যাম্প করলে এতটা পর্যন্ত একসাথে আসবে দুটো, এখানে ক্ল্যাম্প করে দিয়েছে, আটকে দিয়েছে। তাহলে মধ্যে ক্ল্যাম্প করে দিলে এরা তারপরে এরকম করে এতটা হবে না, এতটা হবে, হাফ হাফ হবে, এরকম হবে, নিয়ে একটা কিছু ডিস্টেন্স করবে R1। বলেছে এই সেপারেশনটা R1 সমান কত? যেখানে এইটা ধরে নাও তোমার যে এই যে হাইটটা, এই হাইটটা যতটা এখানে y দিয়েছে ছবিতে, আর এই হাইটটা কিন্তু হচ্ছে y/2 হাইটটা। তাহলে এখানে কি সমান হবে? দুজনের যেহেতু আধান সেম, দুজনের যেহেতু আধান সেম, তাই তাদের কি সমান হতে হবে? ফোর্স সমান হবে একজন অন্যজনের উপর, যদি ডিস্টেন্সটা তোমার ওদের সেম থাকে। তাহলে এবার আমাকে দেখতে হবে যে অ্যাঙ্গেলটা কি তৈরি করছে। এখানে যেমন অ্যাঙ্গেল তোমার যদি আমি ধরি θ1, এখানে যদি অ্যাঙ্গেলটা আমি যদি ধরি θ2, তাহলে দেখো এইদিকে হচ্ছে mg, এইদিকে হচ্ছে ফোর্স কিউ স্কোয়ার কে কিউ স্কোয়ার বাই R1 স্কোয়ার। এখানেও সেরকম, বাঁ দিকেরটা এটা যদি ধরি, এইদিকে হবে কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এইদিকে হচ্ছে mg। আর এই যে টেনশনটা আছে দড়ির, এটা দুটো পার্ট হবে। এটা θ1 হলে এটাও θ1 হবে, তাহলে এইটা হচ্ছে টি কস θ1, আর এই দিকটা হচ্ছে টি সাইন θ1। তার মানে টি কস θ1 সমান হচ্ছে mg, টি সাইন θ1 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা প্রিভিয়াস, এটা হচ্ছে প্রিভিয়াস, আগেরটা। আর ক্ল্যাম্প যেটা করেছে সেটাই কি হবে? সেটাই অ্যাঙ্গেলটা θ2। তার মানে এখানে হবে T2, কোনো একটা টেনশন ধরে নাও T2 cos θ2, আর এইদিকে হবে T2 sin θ2। টেনশনটাও আলাদা, অ্যাঙ্গেলটাও আলাদা। তাহলে ক্ল্যাম্পড কেসে আমাদের ইকুয়েশন কি দাঁড়াবে? এখানে দাঁড়াবে দেখো T2 sin θ2, এইটা সমান হবে কে কিউ স্কোয়ার বাই R1 স্কোয়ার। কে মানে কি এখানে? কে মানে 1/4πε0। এটা ভুলে যেও না, হ্যাঁ? যেহেতু এই ইলেকট্রিক ইতে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটাকেও কে বলা হয়, সেই ভয়ে আমি এখানে কে শর্টকাটটা ইউজ করি না। কিন্তু যদি তুমি দুটোকে জুডিশিয়ালি এবং ব্রেনে রেখে করতে পারো, তাহলে ইট ইজ ভেরি ইজি, বারবার তোমাকে ওই জিনিসটা লিখতে হবে না। হুম। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে কি করব? এটাকে ভাগ করে দিই। tan θ1 মানে এইটা ডিভাইডেড বাই এটা, চলে আসছে কে কিউ স্কোয়ার বাই mg আর স্কোয়ার।
ট্যান থিটা ওয়ান মানে কি? দেখো এটা যদি থিটা ওয়ান হয় তাহলে এটা r/2 আর এটা হচ্ছে y, লম্ব y ভূমি। বুঝছো না বুঝছো না? এটা হচ্ছে r/2 আর এটা হচ্ছে y, মানে এই পার্টটা যদি আমি ছবিটা আঁকি তাহলে এই দেখ এইখানে বলটা আছে, তাহলে এইটা হচ্ছে r/2 এখানে আটকানো আছে, আর এটা হচ্ছে y হাইট। এটা যদি থিটা ওয়ান হয়, ট্যান থিটা ওয়ান সমান কি রে? বুঝতে পারছিস না? mg r² সমান ট্যান থিটা টু মানে হচ্ছে r/2y। বুঝতে পারলি না এটা? ট্যান থিটা পর্যন্ত বুঝেছিস তো? আমি বলে দিচ্ছি, এটা একটা ইকুয়েশন হবে। আমি বলে দিচ্ছি, এই ইকুয়েশনটা আমি খালি লিখে নিই এখানে। ট্যান থিটা টু সমান হচ্ছে কে কিউ স্কোয়ার বাই mg r1²। এটা ঠিক আছে। দেখ, ফার্স্ট আমি প্রথম থেকে আবার স্টার্ট করছি। ইনিশিয়ালি কি ছিল? ইনিশিয়ালি যেটা ছিল সেটা হচ্ছে এরকম, দুজনে এরকম এরকম করে রাখা আছে। এখানে হাইট কত? দেখ বইয়ে দেওয়া আছে ওয়াই। এখানে অ্যাঙ্গেলটা আমি ধরছি থিটা ওয়ান। এই ডিস্টেন্সটা কত বলেছিল? আর। তাহলে এই দূরত্বটা কত? r/2। একই না? তাহলে ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ট্যান থিটা ওয়ান সমান লম্ব মানে r/2 বাই ভূমি মানে y। তার মানে আমি লিখতে পারি r/2y। দেখা যায় না যায় না? আবার এই ট্যান থিটা সমান এইদিকে যদি ফোর্স হয়, এটা তো কিউ চার্জ, এটাও তো কিউ চার্জ, তাহলে r ডিস্টেন্স আছে, এদিকে ফোর্স কত হবে? কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, কে থাকবে একটা, আর নিচের দিকে এমজি এমজি হবে। তাহলে এই ডাইরেকশনে কি হয়? এই ডাইরেকশনে হবে টি কস থিটা ওয়ান, এইদিকে হয় টি সাইন থিটা ওয়ান। হয় না হয় না? এগুলো করেছি তো আমরা। তার মানে এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি টি সাইন থিটা ওয়ান বাই টি কস থিটা ওয়ান, টি সাইন থিটা ওয়ান বাই টি কস থিটা ওয়ান সমান হচ্ছে ট্যান থিটা ওয়ান। এবার টি সাইন থিটা ওয়ান মানে কি? এইটা কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। টি কস থিটা ওয়ান মানে কি? এমজি। তার মানে এটা হচ্ছে কে কিউ স্কোয়ার বাই mg ইন্টু আর স্কোয়ার। এটা ক্লিয়ার হলো না হলো না? আর সবার এবার দেখো, এইটার মান এখান থেকে লিখতে পারি। লিখলে কি দাঁড়াবে? r/2y সমান, এটা হচ্ছে ফার্স্ট কেস। এখানে কোনো ডাউট নেই তো ফার্স্ট কেসে? এবার বলো সেকেন্ড কেসে এই ইকুয়েশনে কি চেঞ্জ হবে? y/2 হবে আর, আরটা হবে কি? r1। r1 হবে, আর তো কিছু হবে না। তাহলে আমরা লিখে দিই। তাহলে ফার্স্ট কেসের ইকুয়েশনে আমরা পেলাম, আবার আমি এই পাতা যেহেতু, ফার্স্ট কেসের ইকুয়েশনে আমরা কি পেলাম? r/2y, সরি তাই তো, না y/2r, r/2y ঠিক আছে, and that r/2y তাই তো, that is equal to k q স্কোয়ার বাই mg r স্কোয়ার। এটা পেলাম। তাহলে সেকেন্ড কেসে আমাদের হবে শুধু এই ইকুয়েশনটাকে আমরা ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি নতুন আরটা হচ্ছে নতুন আর r1, আর ওয়াইটা এখন ক্ল্যাম্প করে দিয়েছে বলে হাইটটা বেঁচে আছে অর্ধেক। তো বসিয়ে দিই। তাহলে আর মানে r1 স্কোয়ার বাই 2 ইন্টু ওয়াই বাই টু, ওয়াইয়ের জায়গায় বসালাম, সমান কে কিউ স্কোয়ার বাই এম জি ইন্টু r1, সরি এটা r1 হবে, r1 স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটা যদি 1 নাম্বার বলি, এই ইকুয়েশনটা যদি 2 নাম্বার বলি,
আর যদি ঝেড়ে ভাগ করে দিই তাহলে কি দাঁড়াবে? 1 ডিভাইডেড বাই 2 যদি করি, তাহলে দেখো r/2y বাই r1 বাই y সমান k³ বাই mgr² বাই k³ বাই mgr1²। আমি খুব একদমই তোমাদের যাতে চাপ না হয় তার জন্য আমি কিন্তু স্টেপ জাম্প একটাও করিনি। এগুলো সব কেটে যাবে। হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? অর দেখো r/2r1 দ্যাট ইজ ইকুয়াল টু r1² বাই r²। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বজ্র গুণন করে এখান থেকে পাচ্ছি আমি 2r1³ সমান r³। পাচ্ছি না? নেক্সট পেজে চলে যায়। তাহলে r1³ সমান r³ বাই 2। তাহলে r1 সমান r/³ আছে অ্যান্সারে কিছু এরকম? তাহলে অপশন বি। এখানে কিন্তু অনেকগুলো কনসেপ্ট হলো। টেনশন দিয়ে ব্যালেন্স কন্ডিশন, ট্যান থিটার কন্ডিশন, মধ্যে ক্ল্যাম্পিং করে দিলে কি কন্ডিশন, এগুলো হলো। এবার ফান্ডা ভালো ক্লিয়ার হবে। তারপরে 41 এটা বলে দিই। কথা লেখা আছে যেহেতু, an electric charge does not have which of the following properties? ইলেকট্রিক চার্জের কোন প্রপার্টিটা নেই? কি বলেছে? টোটাল চার্জ কনজারভেশন এটা আছে, কোয়ান্টাইজেশন অফ চার্জ এটাও আছে, টু টাইপস অফ চার্জ এটাও আছে, সার্কুলার লাইন অফ ফোর্স এটা নয়। সার্কুলার কি হয়? মাকুর মতো হয়। তাহলে এখানে ভুল অপশন কি? সার্কুলার লাইন অফ ফোর্স এটা হবে ভুল। হুম, এটা হচ্ছে ভুল অপশন। তারপর বল। দাঁড়া, কোনটা? 46, 46। কোনো চাপ নেই, বুঝতে না পারাটা কোনোভাবেই ভুল নয়। একবার, দুবার, তিনবার, দুবার মতো তোর বুঝতে না পারতেই পারিস, তৃতীয়বার তোকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। একটা অঙ্ক দুবার না বুঝতেই পারিস। কি বলেছে ভাই? দ্য গিভেন ফিগার শোজ এ স্ফেরিক্যাল গসিয়ান সারফেস অ্যান্ড এ চার্জ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, একটা স্ফেরিক্যাল গসিয়ান সারফেস দিয়েছে, স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস, এবং সেখানে চার্জ ডিস্ট্রিবিউশন দিয়েছে কি? একটা দিয়েছে এখানে Q1, এটা পজিটিভ, আর এখানে দিয়েছে -Q2, আর একটা দিয়েছে Q3 পজিটিভ। এবার বলেছে when calculating flux of electric field through this Gaussian surface, electric field will be due to এটা তো আমরা করেছিলাম রে। ইলেকট্রিক ফিল্ড কার জন্য হবে? সবার জন্য হবে। হ্যাঁ, এখানে 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 মজাটা কি বলছে? when calculating electric field through the Gaussian surface, electric field will be due to, তার মানে এগুলো সব ভুলভাল। আমাকে মেন কথা যেটা মনে রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড at surface will be due to whom? কার জন্য? ডিউ টু হুম আমরা কি জানি সুপারপজিশন প্রিন্সিপালে? অল চার্জেস, সব চার্জেসের জন্য হবে। কিন্তু যদি আমাকে বলতো যে শুধু ফ্লাক্স এই এই সারফেসে, কিন্তু কোশ্চেনটাই যদি চেঞ্জ করে দিত
এই কোশ্চেনটা যদি এরকম থাকতো যে অনলি দ্য ফ্লাক্স, দ্য ইলেকট্রিক ফ্লাক্স through the spherical surface spherical surface depends on whom, depends on যদি বলতো তাহলে ইনসাইড এ চার্জেস that are inside, যারা মধ্যে আছে ভেতরে আছে তাদের উপর নির্ভর করে। কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ড বলেছে, কায়দা করে দিয়েছে মধ্যেখানে, বুঝতে পারছিস? তারপর বল, তারপর বলো তোমাদের বলেন, বলেন অবশ্যই। তাহলে 47, একদম 47টা আমি পুরোটা বলে দিই, তাহলে তোর ফান্ডা ক্লিয়ার হয়ে যাবে একদম তকতকে। বলছে ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড গিভেন বাই, ইলেকট্রিক ফিল্ড কি দিয়েছে, ই সমান 5 i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 9k ক্যাপ, ইলেকট্রিক ফিল্ড দিয়েছে। বলেছে দেন দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ সারফেস এরিয়া 20 ইউনিট, তাহলে এস সমান বলেছে 20 ইউনিট। এস এর ডাইরেকশন কি, এস ক্যাপ কি, এস এর ডাইরেকশন বলেছে ওয়াই জেড প্লেন, লাইং অন ওয়াই জেড প্লেন। ওয়াই জেড প্লেন মানে ওয়াই জেড প্লেনে কেউ যদি শুয়ে থাকে তাহলে তার ডাইরেকশন কোন দিকে হবে গো? এক্স অ্যাক্সিস বরাবর, এটা ধর এক্স ওয়াই জেড, তাহলে এখানে যদি কোনো প্লেন লাই করে থাকে তাহলে তার ডাইরেকশন এই বরাবর হবে, এক্স ক্যাপ বা আই ক্যাপ হবে। তাহলে এইটা হচ্ছে আই ক্যাপ। এবার বলো তাহলে, হুম, তাহলে এস ভেক্টরটা হচ্ছে ওয়াই জেড এর ক্ষেত্রে কি হবে কি বুঝতে পারলাম না, কি বললি? উম, না, এক্স ওয়াই হলে জেড ক্যাপ হবে, কে ক্যাপ হবে, তল তো তল, ওটাই তো মজা। এক্স ওয়াই জেড, ধর এক্স ওয়াই প্লেন যদি বলি তাহলে এর তো ডাইরেকশন কোন দিকে, এই বরাবর নয়, কে ক্যাপ নয়। তল আর সারফেসের মধ্যে এটাই তো তফাৎ, যে তলের সাথে লম্ব হচ্ছে সারফেসের ডিরেকশন। ক্ষেত্র ভেক্টর, ক্ষেত্র ভেক্টর দেওয়া আছে, সেটা আমাকে ভালো করে অ্যালার্ট হয়ে দেখতে হবে, না তলটা কোথায় শুয়ে আছে দেওয়া আছে, তল যেখানে শুয়ে থাকবে তার লম্ব হবে ক্ষেত্র ভেক্টরের দিক। তাহলে এটা আর কোনো চাপ নেই। তাহলে বার করতে দিয়েছে ফ্লাক্স, ফ্লাক্স ওয়ান হচ্ছে ই ডট এস, তার মানে শুধুমাত্র আই ক্যাপ, মানে আই ক্যাপ বেঁচে থাকবে, তাহলে 20 × 5 মানে 100 ইউনিট, এই হবে। বুঝেছ? তারপর বল নেক্সট। 51, কত 49 তার আগে, তার 49টা আগে বলি। 49, a square surface of side L meter in the plane of a paper, তার মানে এই প্লেনে একটা স্কোয়ার আছে যার সাইড হচ্ছে এল, প্লেনের পেপারে একটা এ আছে, placed in an uniform field E, acting along the same plane at an angle 45 degree with the horizontal side, তাহলে এই প্লেনেই আছে, এই বরাবর ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কত হবে, লাড্ডু হবে। ফ্লাক্স হবে লাড্ডু, ক্যালকুলেশন করারই দরকার নেই, আছে তো না নাই? বলেছে এই, এইটা হচ্ছে তোমার বর্গক্ষেত্র, এই তলের সাথে এরকম অ্যাঙ্গেলে তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইলেকট্রিক ফিল্ডটা কোথাও ভুগছে, ভেদ করছে কোথাও, তলেতেই তো আছে। সেই যেমন বলেছিলাম না যে এরকম, তোদের যাতে মনে থাকে এরকম এরকম করে ওই খেলাটা হয়,
তলের সাথে সমান্তরাল হচ্ছে এই যে তীর মারতে হবে, গাঁথতে হবে, গেঁথে যেতে হবে, তবেই ফ্লাক্স গেল। এবার এই বরাবর যদি কেউ মারে পাতায়, তাহলে কি হবে? কিছুই হবে না। এই বরাবর, লাল কালিটা দিচ্ছে না কেন? এই বরাবর যদি হয় ইলেকট্রিক ফিল্ড, তাহলে ফ্লাক্স 0 হবে। গাঁথতে হবে, এখানে তো গাঁথছে না। কেন এবার কি করে বুঝবো? এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, আর সারফেসের ডাইরেকশন তো লম্ব, অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি। তাহলে ফাই সমান ই ডট এস, তার মানে হচ্ছে ই ইন্টু এস ইন্টু কস 90 ডিগ্রি। কস 90 মানে 0। বুঝছো? তারপরটা বলো। 50, 50 বলেছে একটা, তারপর 51 পরপর করে দিচ্ছি। 50টা কি আছে দেখো। 50 আছে ইলেকট্রিক ফিল্ড at a point due to electric dipole on an axis inclined to angle theta to the dipole axis perpendicular to the axis অমুক তমুক angle if the angle theta, theta কত হবে? ও, তো অ্যাসিডিটি করে দিল কোশ্চেনটা। বলছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। তাহলে একটা ডাইপোল এঁকে দিই প্রথমে, মাইনাস কিউ প্লাস কিউ। তার জন্য ইলেকট্রিক ফিল্ডটা বলছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যাট এ পয়েন্ট, কোন একটা পয়েন্ট এখানে নিলাম, ধর পি পয়েন্ট, হ্যাঁ, অন অ্যান অ্যাক্সিস ইনক্লাইন অ্যাট থিটা টু দ্য ডাইপোল অ্যাক্সিস। তার মানে থিটার সাথে এরকম করে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন আছে, হ্যাঁ, টু দ্য ডাইপোল অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য ডাইপোল অ্যাক্সিস। সর্বনাশ, মানে এই বরাবর আছে, না সরি, পারপেন্ডিকুলার টু দ্য ডাইপোল অ্যাক্সিস মানে হচ্ছে, সরি, এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড এই বরাবর আছে, এটা হচ্ছে ই নেট। জিজ্ঞেস করেছে কোশ্চেনটা একদম তাই, একদম তাই। তাহলে এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করছে, এই অ্যাঙ্গেলটা থিটা সমান কত জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি খুব কম জিনিস জানি। আহ, কি জানি রে, কি বললি? দাঁড়া, এখানে হচ্ছে এরকম একটা অ্যাঙ্গেল, আর একটা এই বরাবর যাবে তো, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে তোমার ফাই। তাহলে ট্যান ফাই সমান হচ্ছে হাফ ট্যান থিটা। এবার মজার ব্যাপার হচ্ছে এই যে ট্যান ফাই দেখছি, এখান থেকে যদি আমি এটাকে এই বরাবর নিয়ে যাই সমান্তরাল, তাহলে এইটা থিটা হলে এটাও থিটা, তাহলে ফাই আর থিটা এই দুটো মিলে যোগ করলে 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে পাচ্ছি ফাই প্লাস থিটা সমান 90 ডিগ্রি। তাহলে ফাই সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে বসিয়ে দিই, এখানে পুট করলে আসছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ট্যান থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কট থিটা। তাহলে কট থিটা সমান হচ্ছে হাফ ট্যান থিটা। তাহলে কট থিটা মানে 1/tan থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 2। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে √2। এ কি বুঝতে পারলি? এটা ওইটাই তো ফর্মুলা। কি ফর্মুলা বলো? সেই ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল অ্যাট এনি আরবিটারি পয়েন্ট, একবার পড়েছি না আমরা, যে কোনো আরবিটারি পয়েন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, এইটা যদি তোমার পি ভেক্টর হয়, তার সেন্টার থেকে এখানে তো দুটো হয়, একটা তো এরকম তোমার এই ডাইরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড হয়, একটা এই ডাইরেকশনে হয়, তার একটা লব্ধি হয় এখানে, এই লব্ধিটা হয়, এটা ই নেট হয়। তাহলে এই যে অ্যাঙ্গেল, এটাকে আমরা ফাই ধরেছিলাম, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরেছিলাম, নিয়ে এদের সম্পর্ক বেরিয়েছিল ট্যান ফাই সমান হাফ ট্যান থিটা।
এবার মজা হচ্ছে এই যে থিটাটা, এটা বলেছে লম্ব, এটা লম্ব, তাহলে এইটা থিটা হবে, থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি। এইটা এই এই যে এইটা আমরা আগে থেকে জানি, এই ফর্মুলাটা আগে থেকে জানি, আগে থেকে জানা। আর এই যে ইকুয়েশনটা আমি পেলাম, এটা প্রবলেমে দিয়েছে, প্রবলেমে দেওয়া, নে দুটোকে জুড়ে এই সম্পর্কটা পেলাম। কত আছে বল অ্যান্সার এটার? কই রে, মিলেছে? অ্যান্সার মিলেছে তো? তাহলে অপশন সি, আমাদের সি মিলেছে, দেখে নিস। আর কয়েকটা, 51, 51, 51 বলছে সোপ বাবল ইজ গিভেন নেগেটিভ চার্জ, ইটস রেডিয়াস উইল, একটা সাপ বাবল, সাপ বলছি, সোপ, সোপ বাবল এটাকে নেগেটিভলি চার্জ দিয়েছে, তাহলে কি হবে? গিভেন নেগেটিভ চার্জ, সোপ বাবলে চার্জ দিলে কি হবে? অ্যান্সার কি দেওয়া আছে? ইনক্রিজ না ডিক্রিজ? এটা পজিটিভ হোক নেগেটিভ হোক দু ক্ষেত্রে ইনক্রিজ হবে। তার কারণ হচ্ছে এটা মাইনাস চার্জ হোক আর প্লাস চার্জ হোক, এখানে একটা এক্সট্রা, এটা মাইনাস হোক বা প্লাস হোক, পজিটিভ হোক, দুই ক্ষেত্রেই বোথ কেসেই তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল একটা অ্যাড হচ্ছে, যেটা আগে ছিল না। এ কি করেছিল আগে? সারফেস, এই এই নেগেটিভ নেগেটিভকে তো বিকর্ষণ করবে, তাহলে এই যে ইলেকট্রিক পোটেনশিয়াল আছে, তার জন্য তোমার এক্সট্রা প্রেসার, যেটা এখানে ডেল্টা পি এক্সট্রা প্রেসার ভেতর থেকে ছিল, সেই ডেল্টা পি ইকুয়াল টুই ছিল আমার 2T/r, মনে আছে না? নাই, এটা 4T/r হবে। সারফেস টেনশনের জন্য 4T/r হয়। এক্সেস প্রেসারের ফর্মুলা সোপ বাবলের, ভুলে গেছিস? সোপ বাবলের যদি এটা জলবিন্দু হতো 2T/r হতো। এই যে এক্সেস প্রেসার, এই প্রেসারের সাথে আলাদা একটা প্রেসার, এই যে প্রেসারটা দেখতে পাচ্ছ, এই ডেল্টা পি উইল ইনক্রিজ। কেন? কারণ একটা ইলেকট্রিক প্রেসার অ্যাড হবে, একটা ইলেকট্রিক প্রেসার অ্যাড হবে। দাঁড়াও, নেগেটিভ চার্জ, এক্সেস প্রেসার এই বরাবর থাকে, আর নেগেটিভ প্রেসার হলে এটা লজিকটা কি দিয়েছে দেখতো, এটা ইলেকট্রিক প্রেসার ডিক্রিজেস হবে, এটা ডিক্রিজ হবে, প্রেসার লুজ হবে, ইলেকট্রিক প্রেসার, এটা কিছু লজিক দিয়েছে এখানে। সারফেস টেনশন, সারফেস টেনশনটা ডিক্রিজ হয়ে যাবে। ও আচ্ছা, তার মানে এক্সেস প্রেসার একই থাকবে, ঠান্ডায় গন্ডগোল হয়েছে। যাই হোক, আমরা সেটা ঠিক, কিন্তু আমি অ্যাকচুয়ালি জিনিসটাকে ধরতে পারিনি না। 51টা একদমই তাই, এটা ইনফরমেশন কোশ্চেন তো, কনসেপচুয়াল, গন্ডগোল হয়ে যাচ্ছে। ধরে নে এখানে আমি যদি ডেল্টা, আবার প্রেসারও ডিক্রিজ করছে বলছে, তাহলে ওরও ফান্ডা খুব একটা ক্লিয়ার নেই। যাই হোক, ডেল্টা পি ইকুয়াল টু হচ্ছে 4T/r। এবার এখানে লজিক দিতে পারে যে ইলেকট্রিফিকেশন যদি হয়,
পাতি এইভাবেই আমরা মনে রাখলে ভালো, কারণ দুটো ক্ষেত্রেই তাই হয়। ইলেকট্রিফিকেশন যদি হয় তাহলে টিটা ডিক্রিজ করে। এবার একই প্রেসার রাখতে গেলে টি যদি, আচ্ছা টি ডিক্রিজ করে তাহলে কি করে হলো? এখানে লজিক তো গন্ডগোল হচ্ছে। ইলেকট্রিফিকেশনে ডেল্টা পিটা ডিক্রিজ করে, এটা আমরা জানি। টি ডিক্রিজ করলে তো 8 কে ডিক্রিজ করতে হবে। কি লিখেছে বলতো দেখি? এবার মনে রাখবি। না- হুম, আমি ওইটা তো বলার চেষ্টা করছিলাম যে বেসিক্যালি ডেল্টা পি প্লাস একটা ইলেকট্রিক প্রেসার, বুঝতে পারছিস তো? ইলেকট্রিক প্রেসার এইটা ইকুয়াল টু হচ্ছে তোর 40/R। এরকম ইকুয়েশন কিছু দিয়েছে? তার মানে ডেল্টা পিটা ওইদিকে যদি ইলেকট্রিক প্রেসার হয়, ডেল্টা পিটা কমবে। পাতি কথা এখানে আমার এই ইকুয়েশনে ডেল্টা পি কমবে, তাই আর বাড়বে। সে পজিটিভ দে আর নেগেটিভ দে, প্রেসার কমে যাবে আর রেডিয়াস বেড়ে যাবে। এটা মনে রাখবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গ্রুপে দিয়েছে, দাঁড়া দেখি। এই তো গ্রুপ দেখতে গেলে আমার দেখি দেখা যাবে কিনা। দেখতে গেলে group অনেকখানি। এই তো ওহো, এটাও পি এক্সএস, পি এক্সএস ডেল্টা পি ইকুয়াল টু পি ইলেকট্রিক। যাই হোক, এটা এটা এই দিকে দিয়েছে, এটা ইকুয়াল টু ডেল্টা প্রেসার ইকুয়াল টু এটা প্লাস এটা। আফটার ইলেকট্রিক সারফেস টেনশন ডিক্রিজেস, প্রেসার ডিক্রিজেস, প্রেসার ডিক্রিজ করলে এটা কমবে। যাক, ছেড়ে দাও। এটাকে মেন মনে রাখিস, এখান থেকে কোনো কোশ্চেন পড়বে না। ইলেকট্রিফিকেশন হলে মেন ফান্ডা হচ্ছে ডেল্টা পিটা ঝরে যায়, তার মানে হচ্ছে আরটা বাড়াতে হয়, সারফেস টেনশন একই থাকে। ঠিক আছে, মোটামুটি একটা তোকে ফিক্স করতে হবে। ঠিক আছে, এটা থাক এরকমই, এটা এরকমই হবে, মনে রাখিস। হ্যাঁ, ডেল্টা পি কমবে মানে আর বাড়বে। তারপর বল। সব পেরেছিস? তা চলে আয় পরের চ্যাপ্টারে। কত পাতারে পরের চ্যাপ্টারে? শুধু তো দেখছি দিয়েছে অনেক। কোশ্চেন, পোটেনশিয়াল, 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 এ তো শুধু কোশ্চেন অ্যান্সার। ও, এই চ্যাপ্টারে অ্যান্সার গুলো করেছে অনেক। আচ্ছা, স্টেটমেন্ট বেস কোশ্চেন আমরা আলোচনা করিনি? করে দিই। আগের দিন করলাম যে। আচ্ছা, এই যে স্টেটমেন্ট বেস কোশ্চেন গুলো কিন্তু হয়নি, তো করে দিই। স্টেটমেন্ট বেস কোশ্চেনটা পুরোটা করে দিই। চল তাহলে, স্টেটমেন্ট বেস কোশ্চেন। প্রথমেটা কি আছে দেখ, 1 নাম্বারেরটা। 1 নাম্বারেরটা বলছে ফিগার শোজ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইন অ্যান ইলেকট্রিক ডাইপোল প্লেসড। দেখো, এরকম ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেখাচ্ছে। এটা মানে কি গো? এই বরাবর ইলেকট্রিক ফিল্ড কমছে না বাড়ছে? ই ডিক্রিজ হচ্ছে। ই ডিক্রিজ হচ্ছে মানে কি, এই ফিল্ড লাইনের ডেনসিটি যত কমবে, জানতে হবে পার ইউনিট এরিয়াতে যত ফিল্ড লাইন্স এর ডেনসিটি কমবে, তত কিন্তু ইলেকট্রিক ফিল্ড কমে যাবে। তাহলে একটা ডাইপোল যদি আমি রাখি এখানে, এইরকম করে ডাইপোল রাখি, একটা পি,
এইদিকে প্লাস কিউ, এদিকে মাইনাস কিউ। তাহলে বলো তো দেখি কি হবে, কি হবে বল? পুরো ডাইপোলটা কোন দিকে যাবে, ঘুরবে না কি করবে? বল কোথায় থাকবে? নেই, না, না। দেখো এখানে একটা ডাইপোল আছে মাইনাস, এখানে আছে মাইনাস কিউ, এখানে আছে প্লাস কিউ। এবার বলো এইদিকে এখানে ইলেকট্রিক ফিল্ড বেশি, এখানে E1 ধরছে, এখানে E2 ধরছে, কোথায় ইলেকট্রিক ফিল্ড বেশি? E1 বেশি, E1 বেশি। তার মানে E1 তো এটা নেগেটিভ চার্জ, তার মানে E1 এইদিকে কিউ E1 এ টানছে, আর পজিটিভ চার্জ, তাহলে কিউ E2 এইদিকে ঠেলছে। সরে আসবে নয়, একটু নয়, ত্বরণ নিয়ে। তাহলে নেট ফোর্স লেফট সাইডে কত? কিউ ইন্টু E1 মাইনাস E2। কিন্তু টর্ক থাকবে না, কারণ এক লাইন বরাবর আছে বলে টর্ক থাকবে না। যদি অ্যাঙ্গেল থাকতো তাহলে টর্ক থাকতো। কি এবার অ্যান্সার কি হবে দেখো? দ্য ডাইপোল উইল নট এক্সপিরিয়েন্স এনি ফোর্স, ভুলভাল। দ্য ডাইপোল উইল এক্সপিরিয়েন্স এ ফোর্স টুয়ার্ডস রাইট, সেটাও ভুলভাল। ডাইপোল উইল এক্সপিরিয়েন্স এ ফোর্স টুয়ার্ডস লেফট, এটা একদম ঠিকঠাক। তাহলে অপশন সি। অ্যান্সার গুলো দেখে নিস, এই কথা কথা কোশ্চেন আমার প্রচন্ড গন্ডগোল হয়। 2 নাম্বার, 2 নাম্বার কি বলা আছে বলো? আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কুলম্ব ফিল্ড অফ চার্জ প্লাস কিউ, under the influence of Coulomb field of charge plus q, a charge minus q is moving around an elliptical orbit. সর্বনাশ। তাহলে কুলম্ব ফোর্সের এতে ইলিপ্টিক্যাল অরবিটে, এখানে কুলম্ব ফোর্স আছে ধরো প্লাস কিউ এটা আছে, তার জন্য মাইনাস কিউ, যে সে এরকম এরকম করে এই পাথ বরাবর ঘুরছে, ঘুরতেই পারে, ইচ্ছে করেছে ঘুরেছে। তাহলে কোন স্টেটমেন্টটা বা স্টেটমেন্ট গুলো কারেক্ট সেটা আমাদের বলতে হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য চার্জ মাইনাস কিউ ইজ কনস্ট্যান্ট। লিনিয়ার মোমেন্টাম, প্রথম অপশনটা রাইট। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভ। এটা কোথায় করেছিলাম বলতো? এটা হচ্ছে কেপলারের লতে, মনে আছে? প্রথম প্রথমটা রাইট হবেই। তারপর কি বলেছে বল? এবার কেন হবে? তার কারণ হচ্ছে এই কুলম্ব ফোর্স, যেটা কুলম্ব ফোর্স, এটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স ফিল্ড। সেন্ট্রাল ফোর্স ফিল্ড যেমন ভাবে, যেমনটা ছিল গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড আর কুলম্ব ফিল্ড আলাদা, কিন্তু এদের এদের নেচার একই, প্রকৃতি একই। তাই সূর্যের চারিদিকে পৃথিবী, গ্রহ বা এগুলো যেমন যেমন ঘুরছে বিভিন্ন ইলিপ্টিক্যাল অরবিটে, তখন তাদের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকে, তেমন এর ক্ষেত্রেও টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে। কেন? তার কারণ হচ্ছে নেট কোনো টর্ক থাকবে না। কি অ্যান্সার কি দেওয়া আছে দেখতো? কিরে, এ আছে তো? 3 নাম্বার, all charges on a conductor must reside on its outer surface. This statement is true. কোথায়? কোনো একটা কন্ডাক্টরের সমস্ত আধান আউটার সারফেস থাকবে, এটা কোথায় প্রযোজ্য? সব সময় প্রযোজ্য। হ্যাঁ, অল কেসেস, সব ক্ষেত্রে। হ্যাঁ, কন্ডাক্টর হলেই ফাট করে উপর দিয়ে উঠে যাবে। কেন? কন্ডাক্টরের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে ইনফিনিটি, তাই ইলেকট্রিক ফিল্ড থাকে না, তাই ফ্রি সারফেস থাকে না। এবং
যেহেতু কন্ডাক্টর, কিন্তু মনে রাখবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, কন্ডাক্টর মানে বাস কন্ডাক্টর নয়, কিন্তু এগুলো ইলেকট্রিক কন্ডাক্টর। এই কন্ডাক্টরের যে আউটার সারফেস যেটা, সেই সারফেসটা কি সারফেস হয়? এটা অলওয়েজ ইকুইপোটেনশিয়াল সারফেস হয়। ইকুইপোটেনশিয়াল সারফেস হয় কন্ডাক্টরের সারফেসটা। তার জন্য কি হয়, ইলেকট্রন গুলো ফুরুত ফারুত করে এদিকে ঘুরে বেড়ায়, কোনো শক্তি লাগে না। তাই জন্য ওই ইলেকট্রন গুলোকে কি ইলেকট্রন বলা হয়? ফ্রি ইলেকট্রন বলা হয়, মুক্ত ইলেকট্রন বলা হয়। তারপরটা দেখো, 4 নম্বরের কেস। 5 charges Q1, Q2, Q3, Q4 and Q5 are fixed at their position as shown in the figure. S is the Gaussian surface. তাহলে গস ল যেটা দিয়েছে, E ds E dot ds equal to Q by epsilon naught. Which of the following statement is correct? তাহলে ভিতরে কারা আছে? Q2 আর Q4। তাহলে কি দিয়েছে এটা? মাথা খারাপ করে দিয়েছে মনে হচ্ছে। E on the left hand side of the above equation will have a contribution on Q1, Q5 and Q1, Q5, Q3, while Q on the right hand has a contribution E1, Q1, Q4 only. E have all charges, ইলেকট্রিক ফিল্ড সমস্ত চার্জের জন্য হবে। তাহলে অপশন বি ইজ রাইট। দেখতো, হচ্ছে তো? তাহলে মনে রাখতে হবে আমাদের কি, এই যে গাউসিয়ান সারফেস এস, এর মধ্যে দুখানা আধান থাকলো, একটা Q2 একটা Q4 থাকলো, আর এইদিকে Q1, এইদিকে Q3, এখানে Q5 থাকলো। তাহলে আমার তো ইকুয়েশন কি? আমার ইকুয়েশন হচ্ছে E ডট ds ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। তাহলে এই কিউ এনক্লোজড যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র যেটা বদ্ধতলের মধ্যে আছে। Q1, Q2 আর Q4, Q2 আর Q4 হচ্ছে কিউ এনক্লোজ, কিন্তু ইলেকট্রিক ফিল্ড কার জন্য হবে? সুপারপজিশন প্রিন্সিপালে ইলেকট্রিক ফিল্ড সবার জন্য হবে। এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ডিউ টু অল ডিউ টু অল চার্জেস, যাদেরকে আমরা কনসিডার করেছি। তাহলে অপশন বি হবে। তারপর বলো দেখি 5, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আর কারেক্ট? কোন স্টেটমেন্ট গুলো সত্যি বলো। 1 নম্বর বলেছে টু আইডেন্টিক্যাল বলস আর চার্জড বাই কিউ, দুটো একদম একই রকম দেখতে বল, তাদেরকে কিউ আধান দিয়েছে। দে আর সাসপেন্ডেড ফ্রম এ কমন পয়েন্ট by an insulating thread of length L at equilibrium. The maximum angle between the tension maximum angle between the tension in the thread is 180 degree. Ignore gravity. আরে রাব্বা। The, the equilibrium tension in the spring, কোথায় আবার স্প্রিং কোথায় চলে এলো? সর্বনাশ, স্প্রিং লিখেছে না এটা? springs are T equal to 1 by 4 pi epsilon naught Q1 Q2 by L square. কি বলেছে বল? বলছে দুখানা, 5 নাম্বার একটা। তোরা আছিস না? সব ঘুমিয়ে পড়লি রে? আছিস তো? ঠিক আছে। বলছে দেখ, দুখানা আইডেন্টিক্যাল বল, দুজনকে আধান দিয়েছে। এ একটা, এ একটা, এদেরকে আধান দিয়েছে, একেও দিয়েছে কিউ, একেও দিয়েছে কিউ। করেছে কি, এদেরকে একটা কমন পয়েন্ট থেকে সাসপেন্ড করে দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, নিয়ে বলেছে এদের গ্র্যাভিটি নেই, গ্র্যাভিটিকে বাদ দিয়ে দিতে বলেছে, বাদ। তাহলে এমজি নাই, তাহলে এমজি না থাকলে এ কে ঠেলবে, এ কে ঠেলবে, তাহলে কি হবে আলটিমেটলি? এই জিনিসটা গিয়ে দাঁড়াবে এইদিকে একটা থাকবে, আর এখান থেকে এইদিকে একটা থাকবে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? টেনশন কোন দিকে? এর টেনশন এইদিকে, এর টেনশন এইদিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হলো? দেখো, তাই বলেছে, তাই বলেছে তো।
অবশ্যই ঠিক হলো। আর কিন্তু সেকেন্ডটা ঠিক করতে পারলো না। কেন? তার কারণ থ্রেডের লেংথ যদি এল হয়, তাহলে এখানে আমি বুঝতে পারলাম P1 ভেক্টর, P2 ভেক্টর, টেনশন দুটোর মধ্যে অ্যাঙ্গেল যেটা সেটা 180 ডিগ্রি। সো অপশন এ ইজ রাইট। এবার সেকেন্ডটায় আসি। সেকেন্ডটায় বলছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ একটা বল আছে, এ একটা বল আছে, এর মধ্যেখানে আটকানো আছে, এইদিকে আছে। এটার দৈর্ঘ্য এল, এটার দৈর্ঘ্য এল। তাহলে এখানে যে টেনশনটা কাজ করবে টি, দুটোই যেহেতু সিমিলার, দুটোই টি হবে মানটা। আর এখানে ফোর্সটা কি হবে? এখানে ফোর্স হবে কিউ কিউ, কে কিউ কিউ বাই এই ডিস্টেন্সের স্কোয়ার, মানে 2l এর হোল স্কোয়ার। তার মানে হবে কে কিউ স্কোয়ার বাই 4l স্কোয়ার হবে এখানে। এইটা টেনশনের সাথে ব্যালেন্স করবে টি, এইটা হবে টেনশন। কিন্তু এখানে 4 তো দেয়নি, শুধু এল স্কোয়ার দিয়েছে, সেখানে গন্ডগোল করেছে। তাহলে হচ্ছে তোমার অনলি অপশন ওয়ান, দেখো অপশন এ। ওকে, তারপর হচ্ছে ম্যাচ দা কলম। ম্যাচ দা সিও এলিমেন্টস, স্তম্ভগুলো মেলাও। এইটা তোমরা করে দিও। প্রথমটা আছে ডাইমেনশন, এটা আমি আর মাথা গলাচ্ছি না, ডাইমেনশন। 2 নাম্বারেরটা আমরা বলে দিই। 2 নাম্বারটা দেখো কি বলেছে, অনেকগুলো দিয়েছে, সুন্দর সুন্দর, কি বলে এগুলোকে, আহ, বলরেখা দিয়েছে। আমি এগুলো ফান্ডাগুলো একটু আমরা ডিসকাস করে নিচ্ছি। যেটা এ দিয়েছে সেটা দেখো তীর চিহ্ন ভিতরে ঢুকেছে না বাইরে, তার মানে ওটা নেগেটিভ। এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর ঢুকেছে, তার মানে এখানে যে আধানটা আছে ইট উইল বি নেগেটিভ। প্রথমটা হয়ে গেল। বি এর অপশানে কি আছে, বাইরের দিকে বার করেছে, বিটা আউটওয়ার্ড। তাহলে যে চার্জটা আছে ওখানে সেটা হচ্ছে পজিটিভ। সিটা কি দেখো, সি এ দেখতে পাচ্ছে দুজন দুই দিকে ঘুরে পালাচ্ছে, এখানে একটা এখানে একটা। হ্যাঁ, এখান থেকে আধান করে পালিয়ে যাচ্ছে, এখান থেকেও পালিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এরা কি করতে চাইছে? এটাও পজিটিভ, এটাও পজিটিভ, দুজনেই পজিটিভ। সেই জন্য দুজন থেকে দেখো বেরোচ্ছে, দুজন থেকেই বেরোচ্ছে, সেই জন্য দুটোই আউটওয়ার্ড হচ্ছে। সি। ডিটা কি আছে, ডিটা আছে দেখো এইখানে একটা আছে, এই দিক দিয়ে বাইরের দিকে বেরোচ্ছে, তার মানে এটা পজিটিভ। তারপরে এই পজিটিভ থেকে এই দিকে গেল, তাহলে এটা হবে নেগেটিভ। এটা যেহেতু নেগেটিভ, সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। এ কে রে? এই যে লাস্টেরটা যেটা দিয়েছে দেখ, যেদিকে সেদিকে ঢুকিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, সে- সেটার জন্যই তো আমি টেনশনে পড়ে গেলাম। হুম, বাইরে থেকে না সব তো ঢুকবে মনে হচ্ছে, বাইরের দিকে কেন দিয়েছে? ও আচ্ছা, এটা যদি বাইরের দিকেও বার করি তাও হবে? কিরকম হবে বল? এটা ধর কম, কম পজিটিভ, এটা বিশাল পজিটিভ, আর এটা হচ্ছে কম পজিটিভ। তো কম পজিটিভ খানিকটা খাবে এখান থেকে, সেই কম পজিটিভ থেকে আবার বেরোবে, এখানে ধরো নেগেটিভ আছে হয়তো, এরকম হতে পারে। আর এইটা কিন্তু ইকুয়াল, দুটো পজিটিভ ইকুয়াল। তাহলে এটা হচ্ছে পেয়ার অফ পজিটিভ, একটা বড় একটা ছোট। সেখানে এ বড় বলে এখান থেকে বেরিয়েছে, আর এখান থেকে গিয়ে কম পজিটিভে ঢুকেছে। এবার কম পজিটিভ পজিটিভ বলে তার ওখান থেকেও আবার বেরিয়েছে, এরকম। কোনটাতে ঢুকেছে ওটা ভুল দিয়েছে, ওটা এদিক ওদিক হয়ে গেছে। তারপরে
এই 3 নাম্বারটা দেখো কি আছে, 4 খানা মেটালিক প্লেট, মেটালিক প্লেট, যদি মেটালিক প্লেট সম্বন্ধে তোমাকে ইনফাইনাইট না নন ইনফাইনাইট না বলে তাহলে তুমি কি ধরবে? কিছুই যদি না বলা থাকে তাহলে কি ধরবে? ইনফাইনাইট ধরবে না নন ইনফাইনাইট ধরবে? অবশ্যই ইনফাইনাইট ধরবো, কারণ প্রবলেমটা খুব সহজ হয়ে যাবে। আর মনে রাখবে যে খুব কঠিন প্রসেসে যখন তোমার মাথা, তোমার একদম ধরে নাও একটা বিশাল হাই লেভেলের তোমার থ্রিলার, সাইকো থ্রিলার টাইপের চিন্তা ভাবনা যদি অঙ্কর প্রতি তোমার আসে, সেইভাবে যদি তুমি বেঁকানোভাবে অঙ্কটার দিকে অগ্রসর হও, তাহলে জানবে যে তুমি ভুল পথে এগোচ্ছ। যদি একটা অঙ্ক সিম্পলি প্রসেসে নেমে যায়, তাহলে নেমে যাবে বীভৎস কমপ্লিকেটেড, বীভৎস রকমের অজানা একটা মানে আশ্চর্য রকম প্রসেসে কিন্তু অঙ্ক খুব কম পড়বে। সেটা ২-৪ বছরে হয়তো ১টা-২টো পড়ে। সুতরাং যা পড়বে জানাশোনার মধ্যে পড়বে। কি বলছে রে? এইখানে দিয়েছে একটা প্লেট। পরপর প্লেট দিয়েছে। ১, ২, ৩, ৩ খানা দিয়েছে। 4 বলছে কিন্তু ৩ খানা কেন দিয়েছে ভাই? ও! এখানে ২টো জুড়ে গেছে। -2 সিগমা, সিগমা। ওহ! তাহলে এবার বলো তো দেখি ১ নাম্বারে এই রিজিয়নটায় ইলেকট্রিক ফিল্ড কত হবে? তাহলে এখানে একটা আধান রাখবো। এই পজিটিভ ঠেলে দেবে, এই পজিটিভ ঠেলে দেবে সমান, আর এই দুটো নেগেটিভ ডবল টানবে, তার মানে এখানে 0 হবে। এখানে আর এরকম ভেবো না যে দূরে আছে কাছে আছে। মনে আছে মেটাল প্লেট যদি হয় ইনফিনিটি, তাহলে কি হবে? এইখানে ইলেকট্রিক ফিল্ড যদি E1 হয়, এর দ্বিগুণ দূরত্বে ইলেকট্রিক ফিল্ড যদি E2 হয়, তাহলে কে বড়? E1 বড় না E2 বড়? দুটো সমান যদি সিগমা হয়, তো কত দূরে তার উপর ডিপেন্ড করে না, ইট ইজ ইনফাইনাইট প্লেট। সুতরাং এখানে এই যে প্রবলেমটায় E1 ইকুয়াল টু E2 পাতি, and that is equal to sigma by epsilon naught। কেন ইপসাইলন লিখলাম? তার কারণ ইট ইজ মেটাল। তাহলে এখানে দেখো এই পজিটিভটার জন্য এখানে হবে এখানে প্লাস সিগমা বাই শুধু ইপসাইলন জিরো, এই সিগমাটার জন্য হবে প্লাস সিগমা বাই ইপসাইলন জিরো, আর এটা মাইনাস আছে বলে -2 সিগমা বাই ইপসাইলন জিরো হবে। তাহলে জোর করে জিরো হয়ে যাবে। তাহলে ১ নাম্বার জিরো, ১ নাম্বারে জিরো, ২ নাম্বারে কত আসবে বলো? ২ নাম্বারে কত আসবে? ২ নাম্বারে দেখো এখানে ২ নাম্বার কেসে এইদিকে ঠেলে দেবে, বাম দিকেরটা এইটা এইদিকে ঠেলে দেবে, আর এইদিকে ডবল টানবে, হ্যাঁ কি না? পজিটিভ আধান রাখবো তো। এই ডবল টানটা কার জন্য বলছি? এটা হচ্ছে ডিউ টু -2 সিগমার জন্য। আর এই পজিটিভ ঠেলাটা কার জন্য বলছি? এটার জন্য। এই পজিটিভ ঠেলাটা এটার জন্য বলছি। এবার বুঝতে পেরেছিস? তাহলে আলটিমেটলি এইটা এটা ক্যান্সেল করে গেল, পড়ে থাকলো 2 সিগমার জন্য। তাহলে এইখানে যেটা হবে -2 সিগমা বাই শুধু ইপসাইলন নট। ঠিক? তারপর অপশানে নাই মানে ওরা ওই 2 ইপসাইলন নট ধরে নিয়েছে নিচে মনে হয়। সেটা তো ভুল করেছে। মেটালিক প্লেটে যদি 2 ইপসাইলন নট ধরে তাহলে ভুল করবে। মেটালিক প্লেটের ক্ষেত্রে কিন্তু 2 ইপসাইলন নট হয় না। বুঝলা? ৩ নাম্বারটা কি হবে? এখানে পজিটিভ চার্জ রাখ। এ এইদিকে ঠেলবে, এ এদিকে ঠেলবে, আর এইদিকে ডবল টানবে। কারণ এখানেও হবে প্লাস মানে -2 সিগমা 2 সিগমা বাই ইপসাইলন নট। দেখ তো এরা অ্যান্সারে ইলেকট্রিক ফিল্ড গুলোকে সিগমা বাই ইপসাইলন নট না নিয়েছে, না সিগমা বাই 2 ইপসাইলন নট নিয়েছে।
মনে হয় টু টু ইপসালন নট নিয়েছে। আর 4 নাম্বারে হবে 0। যেমন ভাবে 1 নাম্বারে 0 হয়েছে, 4 নাম্বারে তেমন ভাবে 0 হবে। কেন? এখানে পজিটিভ চার্জ রাখবো। এই সিগমা ঠেলে দেবে, এই সিগমাও ঠেলে দেবে, আর 2 সিগমা টেনে নেবে। নিয়ে এখানে 0 হবে। যেমন ভাবে 1 এ 0 হয়েছে। ওরা কি ধরেছে রে? আর এটা পজিটিভ হবে। এটা পজিটিভ। হ্যাঁ? কি বলছিস? এইটা পজিটিভ হবে, এইটা নেগেটিভ হবে। কারণ এটা ডান দিকে আর এটা বাঁ দিকে। তাহলে ভুল করেছে। এখানে 2 যদি বসিয়ে দেয় তাহলে ভুল করেছে। ঠিক আছে? এই হলো ব্যাপার। তা তোমাদের এর পরে যেটা হচ্ছে তোমাদের কি বলে ওই জায়গাটার নাম কি? প্রবলেম কি থাকে? চেক পয়েন্টস। দাঁড়াও হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক হচ্ছে চেক পয়েন্ট কই রে? চেক পয়েন্ট। ও প্রথমে সব থিওরি একবারই বলে দিয়েছে বুঝলি? তো কোনো চাপই নেই। থিওরিটা মোটামুটি আমিও বলে ফেলেছি। ভালোই করেছি। চেক পয়েন্ট চেক পয়েন্ট 2.1 এবং 2.2 এটা হোমওয়ার্ক। এটার ডাউট ক্লিয়ারিং করবো কাল। ও তুই তো কালকে কালকে আমি সকালবেলা বলেছিলাম? কালকে 10টায় কর ভাই। নাহলে তো কি করে করবো? তুই কোথায় আছিস? তুই কোথায় কখন যাবি? ওকে, ওকে, ওকে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই তো। ওটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে।